এবার আমরা দুটো বিন্দু আধানের জন্য তড়িৎ স্থিতিশক্তি কত হয় সেটা আমরা বার করব। তো এখানে যাওয়ার আগে আমাদের আবার সেই বিভবের সংজ্ঞায় যেতে হয়। অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয় সেটা ওই বিন্দুর বিভব, এবং আমরা এনেছিলাম Q0 আধান, তার জন্য যেটা কাজ করে W, ওটাই কিন্তু এখানে তড়িৎ স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে আমরা এখানে যদি বলি দুটো আধান নিয়েছি Q1 আর Q2, এদের মধ্যে দূরত্ব হচ্ছে R। তাহলে Q1 আধানের জন্য R দূরত্বে বিভব V ইকুয়াল Q1/4πε0R, এটা বিভব। তাহলে Q1 থেকে R দূরত্বে Q2 আধানের স্থিতিশক্তি U ইকুয়াল Q2 × V। তাহলে এটা আমি লিখতে পারি Q1 Q2 বাই 4πε0R। এটা হচ্ছে এই দুটো আধানের মধ্যে স্থিতিশক্তি। যদি এটা এসআইতে আছে, যদি সিজিএস এ যদি হয়, সিজিএস এ তখন U ইকুয়াল হয়ে যাবে Q1 Q2 বাই R। এবার যদি অনেকগুলো আধান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই Q1 এর স্থিতিশক্তি কত হবে সেটা বার করতে চাইছি। তাহলে আমরা জানি শক্তি যেহেতু একটা স্কেলার রাশি, সেহেতু এই Q1 এর মোট স্থিতিশক্তি প্রত্যেকটার জন্য যে স্থিতিশক্তি হবে সেগুলো যোগফল হবে। তাহলে এটা স্থিতিশক্তি U ইকুয়াল, তাহলে আমরা U1 প্লাস U2 প্লাস U3 করতে পারি। তাহলে সেক্ষেত্রে হবে Q1 Q2 বাই 4πε0R1, যেটা এই দুটোর মধ্যে। যদি 1 আর 3 এর মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে Q1 Q3 বাই 4πε0R2। একই রকম ভাবে Q4 আর Q1 এর মধ্যে যদি হয় তাহলে Q1 Q4 বাই 4πε0R3। তাহলে এখানে আমরা Q1 বাই 4πε0 কমন নিতে পারি। তাহলে এখানে লিখতে পারবো Q2 বাই R1 প্লাস Q3 বাই R2 প্লাস Q4 বাই R3। এটা শুধুমাত্র Q1 আধানের স্থিতিশক্তি। কখনোই কিন্তু এটা ফুল সিস্টেমের স্থিতিশক্তি নয়। এবার আমরা সংস্থার স্থিতিশক্তি বার করতে চাইছি। আগের বারে যেরকম আমরা শুধুমাত্র Q1 এর বার করলাম, এবার আমরা তিনটে আধান Q1 Q2 আর Q3 দিয়ে একটা সংস্থা ফর্ম করেছি। তার জন্য মোট স্থিতিশক্তি কত হবে সেটা বার করতে চাইছি। তো এখানে আমরা পেয়ার হিসেবে দেখব, অর্থাৎ এখানে সংস্থার মোট স্থিতিশক্তি যদি U হয় তাহলে U ইকুয়াল আমরা লিখতে পারি প্রত্যেকটা পেয়ারের জন্য 1 আর 2 এর জন্য একটা, 2 আর 3 এর জন্য একটা, এবং 1 আর 3 এর জন্য একটা। তাহলে আমরা এটা এইভাবে লিখছি U12 U23 প্লাস U13, এই কটা সাম। তাহলে এখানে আমরা লিখতে পারি Q1 Q2 বাই 4πε0R12। এখানে দূরত্বটা R12 নিয়েছি। সিমিলারলি এখানে হবে Q2 Q3 বাই 4πε0R23, এবং এখানে Q1 Q3 বাই 4πε0R13। এটা হলো এদের মোট স্থিতিশক্তি। যদি আমরা সিজিএস এ চাই তাহলে তার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 1/4πε0 কমন নিতে পারি। নিলে আমরা এখানে পাবো Q1 Q2 বাই R12 প্লাস Q2 Q3 বাই R
2 3 প্লাস Q1 Q3 বাই R13। সিজিএসএ হলে শুধুমাত্র 1/4 পাই এপসিলন 0 টা ওইটা হয়ে যাবে, তাহলে বাকিটা থাকবে। কিন্তু যদি আরো বেশি আধান থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এভাবেই যতগুলো পেয়ার করা সম্ভব ততগুলো পেয়ার ফর্ম করে টোটাল পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে। এবার আমরা যদি জেনারেলাইজড ফর্মুলা লিখি তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি U ইকুয়াল হাফ summation over I equal 1 to n summation j equal 1 to n and obviously I not equal to j U I j। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তাহলে এটাকে আমরা মনে করি এইভাবেও লিখতে পারি হাফ ইন্টু 1/4 পাই এপসাইলন নট summation I equal 1 to n summation j equal 1 to n I not equal to j qi qj by rij। এখানে এই হাফ ফ্যাক্টরটা আসার কারণ হচ্ছে u21 আর u12 একই, এরকম ভাবে প্রত্যেকটা টার্ম ডাবল আসে, ওই জন্য আমরা টোটাল যে টার্মটা হবে সেটা হাফ করে নেওয়া হয়। এবার কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেটা বার করব এবং ওটাই অ্যাকচুয়ালি ওর স্থিতিশক্তি হবে। তো আমরা কার্যটাকে বার করব। আমরা একটা তড়িৎ ক্ষেত্র দেখতে পাচ্ছি ই, এখানে একটা দ্বিমেরু আছে কিউ আধানের, তো এর দৈর্ঘ্য 12 যা ছিল আগে যা ছিল তাই আছে। এবার এই দ্বিমেরুর উপর টর্ক কাজ করে টাও। এবার এটাকে আরো ডিথিটা করে ঘোরাতে যে পরিমাণ কার্য করতে হবে সেটা আমরা বার করতে চাইছি। তাহলে ই এর সঙ্গে থিটা কোণে থাকা তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক তাও ইকুয়াল, এটা আমরা আগে করেছি, পিই সাইন থিটা, যেখানে পি ছিল হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এখন দ্বিমেরুটিকে আরো ডি থিটা কোণে ঘোরাতে কৃতকার যদি ডিডব্লিউ হয় তাহলে ডিডব্লিউ ইকুয়াল হচ্ছে টাউ ডি থিটা, অটোমেটিক টাউ ছিল, এরপর আরো ডি থিটা কোণে ঘোরাতে তাহলে টাউ ডি থিটা, যেরকম আমরা এফডিএক্স বলি সেরকম এখানে হচ্ছে টাউ ডি থিটা। তাহলে এটা আমরা যদি মান বসাই এটা হয়ে যাবে পিই সাইন থিটা ডি থিটা। তাহলে যদি দ্বিমেরুটাকে থিটা 1 থেকে থিটা কোণে ঘোরাতে তাহলে দ্বিমেরুকে থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘোরাতে মোট কৃতকার্য W ইকুয়াল ইন্টিগ্রেশন ডিডব্লিউ। তাহলে আমরা এখানে লিমিটটা জানি থিটা 1 থেকে থিটা 2, তাহলে সিম্পল পি আর ই কনস্ট্যান্ট এটাকে আমরা বার করে দিতে পারি। তাহলে পিই ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা থিটা 1 থেকে থিটা 2, তাহলে এখানে ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাবো পিই মাইনাস কস থিটা লিমিট থিটা 1 টু থিটা 2, তাহলে W ইকুয়াল আসছে পিই cos theta 1 minus cos theta 2। এটা জেনারেল ইকুয়েশন আর এটাই দ্বিমেরু স্থিতিশক্তি। অতএব দ্বিমেরু স্থিতিশক্তি U ইকুয়াল আমরা লিখতে পারি PE cos theta 1 minus cos theta 2।
এবার ওটা জেনারেল ইকুয়েশন ছিল। এখন যদি আমরা স্পেশাল কেস দেখি, তাহলে ধরা যাক যে θ1 ইকুয়াল হচ্ছে π/2 ও θ2 ইকুয়াল θ, তখন u ইকুয়াল হয়ে যাবে PE cos π/2 মাইনাস cos θ। তাহলে u ইকুয়াল মাইনাস PE cos θ, বা এটা ভেক্টর ফর্মে দিলে মাইনাস E ডট E। আবার যদি θ1 ইকুয়াল 0 ডিগ্রি ও θ2 ইকুয়াল 180 ডিগ্রি হয় বা পাই হয়, তখন u ইকুয়াল PE cos 0 ডিগ্রি মাইনাস cos 180 ডিগ্রি, এটা হয়ে যায় 2PE। এবার আমরা দেখব সমবিভব তল। সমবিভব মানে সমান বিভব। তাহলে এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, যে তলের সব বিন্দুতে বিভব সমান হয় তাকে সমবিভব তল বলে। তো এই তলটার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখেছি। একটা যে সমবিভব তলগুলো পরস্পর সমান্তরাল হয়। কীরকম? যদি বিন্দু আধান হয় তাহলে সেক্ষেত্রে এর জন্য সমবিভব তলগুলি হবে ওই বিন্দু আধানকে কেন্দ্র করে আঁকা সমকেন্দ্রীয় গোলকগুলো, এবং প্রত্যেকটা গোলক পরস্পর সমান্তরাল হবে। যদি সমান্তরাল আহিত পাত হয় তাহলে এর সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত সমতলগুলো প্রত্যেকটা সমবিভব তল হবে। এর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই তলের ওপর একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান নিয়ে যেতে মোট কৃতকার্য শূন্য হয়। কীভাবে আমরা এটা দেখাই? তাহলে W ইকুয়াল আমরা জানি QV, আমরা এখানে Q ইন্টু ডেল্টা ভি দিয়েছি। তাহলে ডেল্টা ভি মানে বিভবের পার্থক্য। যেহেতু দুটো বিন্দুর বিভব সমান, তাহলে দুটো বিন্দুর বিভব যদি আমরা ভি ধরি, তাহলে Q ইন্টু ভি মাইনাস ভি, মানে এটা ইকুয়াল 0। এটা এই প্রমাণটা। এবার থার্ড যেটা, সেটা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, এটা প্রমাণ পড়ে। তো আমরা ধরে নিচ্ছি যে AB হচ্ছে একটা সমবিভব তল। এখানে তড়িৎ ক্ষেত্র অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো থিটা কোণে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বরাবর অনুভূমিক দিকে এর একটা উপাংশ পাবো, তাহলে E cos θ। এবার তাহলে Q আধানকে তলের ওপর ক্ষুদ্র দূরত্ব dx সরাতে কৃতকার্য dw ইকুয়াল হচ্ছে f dx। তাহলে এটাকে আমরা বলতে পারি q e cos θ dx। যেহেতু f ইকুয়াল q e ছিল, এখানে আমাদের অনুভূমিক অংশটা e cos θ, ওই জন্য q e cos θ dx। কিন্তু আমরা যেহেতু এখানে প্রমাণ করেছি কৃতকার্যটা শূন্য হয়, তাই আমি লিখতে পারি এখন dw ইকুয়াল 0। তাই q e cos θ dx equal 0. This implies cos θ equal 0, hence θ equal π/2। কেন? কারণ আধানটা শূন্য নয়, তড়িৎ ক্ষেত্র শূন্য না, dx ও শূন্য না। তাহলে একমাত্র কোয়ান্টিটি হচ্ছে cos θ, যেটা 0 হতে পারে, তার মানে θ equal π/2, অর্থাৎ সবসময় লম্বভাবেই ছেদ করবে। এবার সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রন বা অন্য কোনো আধানের গতি কেমন হয় সেটা আমরা দেখব। আমরা যে কোনো আধান Q ধরে নিচ্ছি। তো এখানে ধরা যাক একটি আধান Q u বেগে সরলরেখা বরাবর যাচ্ছিল। এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র এই অঞ্চলটায় আছে। তো এই অঞ্চলে ঢোকার পর অবভিয়াসলি Q আধানের উপর একটা বল কাজ করবে। ইলেকট্রিক ফিল্ড এবং ইউ ভেক্টরটা একই দিকে আমরা ধরে নিচ্ছি আর কি। তাহলে তড়িৎ ক্ষেত্রে Q আধানের উপর বল F equal QE
তাহলে এখানে আমরা ত্বরণ পাবো F/m বা QE/m। এটা m হচ্ছে আধানের ভর। তাহলে এই ত্বরণ যদি থাকে, এখান থেকে এই দূরত্বটা যদি x নিই আমরা, এবং অন্তিম বেগ নির্গত হওয়ার সময় বেগ যদি v হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2ax। এবং আমরা যদি মনে করি ওয়ার্ক ডান বার করবো, সেটাও বার করতে পারি। তাহলে w ইকুয়াল ডেল্টাকে বা কার্যশক্তি উপপাদ্য থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে fx ইকুয়াল হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। f ইকুয়াল তাহলে qex ইকুয়াল হাফ m v স্কয়ার মাইনাস u স্কয়ার লিখতে পারি। তাহলে v স্কয়ার ইকুয়াল হতে পারে 2qex বাই m প্লাস u স্কয়ার, বা যদি আমরা v বার করি তাহলে রুট ওভার দিস। এবার যদি u ইকুয়াল 0 হয়, তবে v ইকুয়াল হয়ে যাবে রুট ওভার 2qex বাই m। এবার যদি ধরা যাক যে আমরা q আধানটা x অক্ষ বরাবর u বেগে যাচ্ছে, y অক্ষ বরাবর কোনো বেগ নেই। এবার তড়িৎ ক্ষেত্রটা যদি y অক্ষ বরাবর হয়, তাহলে সেক্ষেত্রে গতি কেমন হবে? তো ধরলাম অ্যাকচুয়ালি এর গতিটা প্যারাবোলিক হয়, অতিবৃত্তাকার হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা বললাম যে অ্যাকচুয়ালি যাওয়ার কথা এরকম। রিজনটা কি? কারণ এদিক বরাবর কোনো বল নেই, x অক্ষ বরাবর কিন্তু বল শূন্য, আর y অক্ষ বরাবর বল কিন্তু QE। সুতরাং y অক্ষ বরাবর একটা ত্বরণ থাকবে, যার জন্য এর গতিপথটা কিন্তু এই ধরনের হবে। এবার যে কোনো বিন্দুতে ধরা যাক এখানে এর অবস্থান যদি xy হয় t সময় পর, আমরা যেটাকে এইভাবেই লিখি, তাহলে x ইকুয়াল অবভিয়াসলি ut, কারণ x অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইন্টু সময়, এবং x ইকুয়াল হচ্ছে ut। তাহলে এখান থেকে আমরা t ইকুয়াল পেয়ে যাচ্ছি x বাই u। এবার যদি আমরা y বার করি, আমরা s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার যদি চিন্তা করি, তাহলে y অক্ষ বরাবর প্রাথমিক বেগ শূন্য, সেক্ষেত্রে y ইকুয়াল হতে পারে হাফ a t স্কয়ার। a অ্যাজ ইউজুয়াল আমরা এখানে যেটা বার করেছি QE বাই m, তাহলে হাফ ইন্টু QE বাই m ইন্টু x বাই u তার হোল স্কয়ার। তাহলে এখানে y ইকুয়াল QE বাই 2mu স্কয়ার ইন্টু x স্কয়ার, এই সমীকরণটা পাচ্ছি, অর্থাৎ y প্রপোর্শনাল টু x স্কয়ার। অর্থাৎ গতিপথ অধিবৃত্তাকার হবে, অর্থাৎ প্যারাবোলিক হবে। এবার যদি q আধানকে আমরা v বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার গতিশক্তি চেঞ্জ হবে। তাহলে যদি q আধানকে v বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠানো হয়, তবে আধানের স্থিতিশক্তির পরিবর্তন বা স্থিতিশক্তি বৃদ্ধিও বলতে পারি, ডেল্টা ইউ ইকুয়াল QV। এবার
যেহেতু এখানে স্থিতিশক্তির পরিবর্তন হয়, সেহেতু ওখানে গতিশক্তিরও কিন্তু পরিবর্তন হয়। তাহলে যদি আমরা শক্তি সংরক্ষণ ধরি, তাহলে ডেল্টা কে ইকুয়াল ডেল্টা ইউ, তাহলে এখানে এর গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে কিউভি। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হলে তাহলে এটা আমি পাচ্ছি 2qv/m। তাহলে ভি ইকুয়াল √2qv/m প্লাস ইউ স্কোয়ার। এটা হচ্ছে ভি এর মান, অন্তিম বেগ। এবার যদি u ইকুয়াল 0 হয় তবে v ইকুয়াল হয়ে যাবে √2qv/m।